সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া নাহার, রিসার্চ অ্যানালিস্ট অ্যাট ওসমানী সেন্টার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওসমানী টক্সের আজকের এপিসোডে। আমরা জানি রোহিঙ্গা সংকটের প্রায় ৯টি বছর অতিক্রান্ত হতে চলেছে। বছর ঘুরে আবারও আসছে রোহিঙ্গা জেনোসাইড ডে। এখনও কোনো সাস্টেইনেবল সলিউশন দেখা যাচ্ছে না। বাট রোহিঙ্গা সংকট শুধুমাত্র একটি হিউম্যানিটেরিয়ান ইস্যু না, বরং সিকিউরিটি এবং জেনোফোবিক কনসার্নও হয়ে দাঁড়িয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ গভর্নমেন্ট অতি সম্প্রতি 11 সদস্য এবং সংস্থা বিশিষ্ট ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর্মুলেশন কমিটি অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স গঠন করেছে। এই গুরুত্বপূর্ণ নিউ ডেভেলপমেন্ট বিশ্লেষণ এবং বোঝার জন্যে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রায় 4 দশকের দীর্ঘ বর্ণাঢ্য জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড এবং স্টাফ দায়িত্ব পালন করেছেন। পার্টিকুলারলি 2017 সালে রোহিঙ্গা সংকটের সময়ে তিনি আর্মড ফোর্সেস ডিভিশনে প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বহুদিন ধরেই তিনি রোহিঙ্গা সংকট বিষয়ে গবেষণা এবং বিশ্লেষণের সঙ্গে যুক্ত। স্যার, ওসমানী টক্সের এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতেই একটু আমরা অতীত অভিজ্ঞতার দিকে ফিরে যেতে চাই। 2017 সালে রোহিঙ্গা ইনফ্লাক্সের পরপরই মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স লেড একটা কমিটি এবং ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল, কিন্তু আমরা কোনো ইফেক্টিভ রিপ্যাট্রিয়েশন স্ট্র্যাটেজি বা উল্লেখযোগ্য কোনো অ্যাক্টিভিটিস দেখতে পেলাম না। ফ্রম ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ আ ফর্মার মেম্বার অফ দ্য টাস্ক ফোর্স, স্যার, আপনার মধ্যে কী ধরনের চ্যালেঞ্জেস ছিল? এটা আসলে মাল্টিপল প্রবলেম ছিল। আমি ওই কমিটির একজন সদস্য হিসাবে আমাদেরও এটা ধারণা ছিল যে এটা একটা কূটনৈতিক সমস্যা। এই জন্যে ফরেন মিনিস্ট্রিকে লিড করে এই কমিটিটা গঠন করা হয়। তার কারণও ছিল, কারণ আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি 1978 সালে বা 1992 সালে যে এই রোহিঙ্গাদের বিতরণ করা হয়েছিল, সেটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমরা সেই সমস্যা সমাধান করতে পেরেছিলাম। কিন্তু আদতে 78 সাল বা 92 সালের যে বিতরণ রোহিঙ্গাদের এবং 2017 সালে যে এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন, তার বিস্তর পার্থক্য ছিল। এইটা একটা ইস্যু ছিল এবং সেই সমস্যা সমাধান করা সম্ভব ছিল, সেখানে একটা মিল আছে, তাহলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। যেমন 78 সাল এবং 92 সালে যেই তখন আসলে মিয়ানমারে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল এবং সেই সেন্ট্রাল গভর্নমেন্টটার মিয়ানমারের উপরে একটা কন্ট্রোল ছিল এবং রোহিঙ্গারা যেখানে ফেরত যাবে সেই ভূমির উপরে তাদের একটা কন্ট্রোল ছিল। এরকম আরেকটা বিষয় ছিল, ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা চাপ ছিল। কিন্তু এটা যদি আমরা 17 সালে দেখি, সেই বিতরণের পরে এখন যেই সমস্যা, সেই সমস্যাতে আপনার তাতমাদাওয়ের বা সেন্ট্রাল গভর্নমেন্টের ওই কন্ট্রোল আসলে সেভাবে মিয়ানমারের উপরে নাই। এট দ্য সেম টাইম যেখানে এখন রোহিঙ্গারা ফেরত যাবে, সেই জায়গার উপরেও তাদের কন্ট্রোল নাই। আর এর আগে দুইবার যেরকম ইন্টারন্যাশনাল কমিউনিটি একটা ইউনিসন একসাথে কাজ করার যেই এই বিষয়টার উপরে যেই চিন্তাভাবনা বা আইডিওলজি যেটা কাজ করেছে, সেইটা এইবার কাজ করেনি। কেমন? তখন সবাই অ্যাগ্রি করেছিল যে এই রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া দরকার, এটা একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এটা ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন পলিসির বিপরীতে, সুতরাং সেখানে সমস্যা হয়নি। কিন্তু 2017 সালের পরে এসে দেখলাম আমরা ভারত বলি বা চায়না বা রাশিয়া, তারা কিন্তু তাদের চিন্তাভাবনা মায়ানমারের ন্যারেটিভের সাথে, তো যার কারণে আপনি দেখতে পাবেন ওয়েস্ট এবং এই যে একটা ডিভাইড হয়ে গেছে, সেখানেও আপনি ওই ক্লাউডটা, ওই স্ট্রেংথটা আপনি পাচ্ছেন না। তো এইগুলো সব মিলায়ে আর কি আপনার পার্থক্য ছিল। এই তো একটা দিক গেল। দ্বিতীয়ত হলো, রোহিঙ্গা ইস্যুটাকে আমরা 8-10টা ইস্যুর মতো এটাকে বিজনেস ইউজুয়াল বা রুটিন ম্যাটার হিসাবে এটাকে আমরা ট্রিট করেছি। ফরেন মিনিস্ট্রির আসলে অনেক কাজ, অনেক চ্যালেঞ্জেস।
তার ভেতরে এটা আরেকটা চ্যালেঞ্জ হিসাবে যোগ হয়, স্পেশাল কোনো চ্যালেঞ্জ হিসাবে যোগ হয় না, যার কারণে আমরা মনে হয় আমরা ওইভাবে ফোকাস ছিল না। লাস্টে যেটা বলতে চাচ্ছি আমি, যে আমরা আসলে ফোকাস হারিয়ে ফেলেছিলাম। কী জন্যে আমরা ফোকাস হারিয়ে ফেলেছিলাম? দ্যাট টাস্ক ফোর্স, অন্যান্য সব মিনিস্ট্রিতেই কিন্তু এরকম একটা সমস্যার জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়। টাস্ক ফোর্সগুলা অনেক সময় দীর্ঘদিন কাজ করার পরে দেখা যায় যে রেগুলার ইন্টারভেলে যেই মিটিং করার কথা, ফলো আপ করার কথা, বিভিন্ন কাজে চাপের জন্যে আসলে এটা আর করা যায় না, এই ফোকাস হারিয়ে যায়। তো সেরকম ফোকাস হারিয়ে গিয়েছিল। পরে লাস্টের দিকে দেখা গেল আমাদের আর রুটিন মিটিংটার টাস্ক ফোর্সে হচ্ছে না। ফলে দেখা গেল কি, যে বিভিন্ন মন্ত্রণালয় বা স্টেক হোল্ডার যারা আছে তারা তাদের মতো করে তাদের চিন্তাভাবনা অনুযায়ী এই রোহিঙ্গা ইস্যুটাকে তারা রিজলভ করার নিজেদের মতো করে চেষ্টা করছে। সেখানে একটা কোঅর্ডিনেশনের অভাব দেখা গেল। তো সুতরাং এই কনসার্টেড এফোর্ট এইটার একটা মিসিং হয়ে গেল। আমার মনে হয় এইগুলো সব মিলাই একসাথে আমার মনে হয় আমরা এইটাকে আর সামনে নিতে পারিনি। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল, ৭৮ এবং ৯২ সালে রোহিঙ্গা যেই আমরা ফেরত পাঠালাম, এটার কূটনৈতিক যে তৎপর, এটার পাশাপাশি আমি মনে করি ডেটারেন্ট একটা ভ্যালু ছিল। ৭৮ সালে যখন তাদেরকে পাঠানো হলো, তখন বাংলাদেশের থেকে এরকম একটা সিগন্যাল দেওয়া হয়েছিল যে তাদেরকে ফেরত যদি না নেওয়া হয় তাহলে বাংলাদেশ এই রোহিঙ্গাদেরকে এম্পাওয়ার করবে এমনভাবে যেন ওইটা একটা ইনসার্জেন্সিতে রূপ নেয়, এবং তখন আসলে এটা মিয়ানমারের জন্যে এই রোহিঙ্গাদের গ্রহণ করার থেকে এদেরকে সেটাই শ্রেয় হবে বলে তারা মনে করে। সেটা একটা ডেটারেন্ট হিসাবে কাজ করেছিল। আর ৯২ সালে যেটা হয়েছিল, ওইখানে আমাদের একটা ব্রিগেড গ্রুপ ছিল। ৯১ সালের একটা ইনসিডেন্টের জন্য ওইখানে একটা ব্রিগেড গ্রুপ ছিল, এবং এই ব্রিগেড গ্রুপকে অগমেন্ট করা হয়। তখন জনশ্রুত আছে যে ওখানে যে জান্তা প্রধান ছিলেন জেনারেল থানসুয়ে, উনি বলেছিলেন বাংলাদেশের এই রিয়াকশনটা আমরা এক্সপেক্ট করি নাই। তো সুতরাং এই ডেটারেন্টগুলাও তখন ছিল, যার কারণে সব মিলিয়ে আমরা সেই ৭৮ সাল বা ৯৩ সালের ওই ঘটনার পরে আমরা তাদেরকে ফেরত পাঠাতে পেরেছিলাম। স্যার, আমি যেটা বুঝতে পারলাম যে মাল্টিফেসেটেড চ্যালেঞ্জেস ছিল। একটু যদি সামারাইজ করি তাহলে আমরা দেখব যে ৭৮ এবং ৯২ সালে সিনারিও যেমন ডিফারেন্ট ছিল, ঠিক তেমনই একটা মিলিটারি ডেটারেন্স ছিল, এবং ২০১৭ সালে এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এবং আমরা যে অ্যাপ্রোচ নিয়ে ডিল করেছি রোহিঙ্গা ইস্যুটা ২০১৭ সালে, এবং একই সাথে আমরা ধীরে ধীরে এই টাস্ক ফোর্সে আমরা ফোকাসও হারিয়ে ফেলেছিলাম। এখন যদি আমরা বর্তমানে গঠিত নতুন রোহিঙ্গা ন্যাশনাল কমিটি নিয়ে একটু কথা বলি, তাহলে আমরা দেখব যে স্যার, এই কমিটি ফরমেশনের কিছুদিন আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে হোম মিনিস্ট্রির নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছিল। এই বিষয়ে আপনার মতামত কী স্যার? ধন্যবাদ। হোম মিনিস্ট্রির আন্ডারে যেটা করা হয়েছিল, এটাকে আমি বলবো যে এটারও নিয়তি ঠিক আগে ফরেন মিনিস্ট্রির আন্ডারে যেভাবে করা হয়েছিল এরকমই হতো। সম্ভবত সরকার এটা রিয়েলাইজ করে এটাকে আর সামনে নেয়নি। তার ফলশ্রুতিতে আমরা এই নতুন কমিটি দেখতে পেলাম। স্যার, এখন যদি একটু নতুন ন্যাশনাল কমিটির কম্পোজিশন নিয়ে কথা বলি, তাহলে আমরা দেখব যে এটা খুবই সিকিউরিটি এজেন্সিস হেভি একটা কম্পোজিশন। কিন্তু রোহিঙ্গা ইস্যু তো স্যার একই সাথে একটা পলিটিক্যাল ইস্যুও। তো এই সিকিউরিটি এজেন্সিস হেভি কম্পোজিশনের কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। মিয়ানমারকে বলা হয়ে থাকে মজা করে যে দিস ইজ দ্য গ্রেভিয়ার্ড ফর ডিপ্লোম্যাট অর ডিপ্লোমেসি, এটা একটা বলা হয়ে থাকে। দ্বিতীয়ত, আপনি তাদেরকে যে স্যাংশন দিবেন, তারা গত ৬ থেকে ৭ দশকে এই স্যাংশনের ভেতরে আছে। সুতরাং ইকোনমিক প্রেশার দিয়ে তাদেরকে আসলে কিছু আদায় করা যায় না, এরকম বিষয়টা। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি কাদের সাথে ডিল করছেন, তাদেরকে এটা তারা কারা এটা বোঝা।
আপনার এই সমস্যা সমাধান করার জন্যে ইন্ডিয়া, চায়না, রাশিয়া বা আমেরিকা এই সমাধান করে দিতে পারবে না। যদিও চায়নার গ্রেটার লিভারেজ আছে, কিন্তু চায়না এমন কিছুই করবে না রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের জন্যে যেটা মিয়ানমারকে অখুশি করে, কারণ মিয়ানমার তার স্ট্র্যাটেজিক পার্টনার। তো এই বিষয়গুলো চিন্তা হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে আপনি কাদের সাথে ডিল করছেন তাদেরকে বোঝা, তাদের সাইকি বোঝা, এবং সেই অনুযায়ী আপনার টিম গঠন করা, আপনার স্ট্র্যাটেজি ডেভেলপ করা ভেরি ইম্পর্ট্যান্ট। ইয়েস স্যার। আপনি যদি রোহিঙ্গাদেরকে এখন ফেরত পাঠাতে চান, তাহলে আপনি কোথায় পাঠাবেন? আরাকানে, রাখাইনে পাঠাবেন। সেটা আরাকান আর্মির অধীনে এটা, এবং এইটার সিদ্ধান্ত নিবে জেনারেল তান মিয়াত নাইং, যিনি আরাকান আর্মি প্রধান। আপনি যদি সেন্টারের কথা বলেন, লিগালি গভর্নমেন্ট মিয়ানমারের কারা, তাহলে এটা জুন্তা, এই জুন্তা প্রধান জেনারেল মিনংলা, তার সাথে আপনার কথা বলতে হবে। অথবা সেই যে আউটফিট আছে বা অর্গানাইজেশন, সেটা হলো তামাদাও। তামাদাও ইজ দেয়ার আর্ম ফোর্সেস। তো আপনার কাউন্টার পার্ট যারা, তারা তো মিলিটারিস্টিক পিপল, তাদের চিন্তা ভাবনা তো ওই রকম। দে হ্যাভ এ ডিফারেন্ট, মিলিটারি হ্যাজ এ ডিফারেন্ট কালচার। সো আপনাকে ওইটা যদি আপনি মেনে নেন, তাহলে আপনাকে ওইভাবে আগাতে হবে। আমার মনে হয় এই টিম সিলেকশনটা এই হিসাবে একটা কনসিডারেশনে নেওয়া হয়েছে। আপনি আর একটা কথা বলেছেন যে এটা তো একটা পলিটিক্যাল সমস্যা। হ্যাঁ, আমাদের পক্ষ থেকে এটা একটা পলিটিক্যাল সমস্যা। গত 9 বছর ধরে আমরা এটাকে হিউম্যানিটেরিয়ান এবং পলিটিক্যাল সমস্যা হিসাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছি, কিন্তু আদতে তো এটার ফলাফল আসেনি। সো আপনি আপনার পক্ষ থেকে ঠিক আছে, কিন্তু যার সাথে নেগোসিয়েশন করবেন সে এটাকে কি প্রবলেম হিসাবে দেখছে, সেটাও তো ইম্পর্টেন্ট। ইয়েস স্যার। তারা এটাকে দেখছে একটা সিকিউরিটি প্রবলেম থেকে, তারা পলিটিক্যাল মিলিটারি প্রবলেম হিসাবে দেখছে। এটা একটা সিকিউরিটি প্রবলেম, কিন্তু সেখানে পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে, জি স্যার। সেই হিসাবে দেখছে। সুতরাং আপনাকেও সেই হিসাবে এটা বুঝতে হবে। তো আমি মনে করি দ্যাট যেহেতু তারা এই রোহিঙ্গা ইস্যুটাকে সিকিউরিটাইজ করে নিয়েছে, সুতরাং আপনার টিম কম্পোজিশনে এই বিষয়টা মাথায় রাখা উচিত। আমার মনে হয় সরকার এইগুলা চিন্তা ভাবনা করে এবার এই যে সিকিউরিটি হেভি আপনি যেটা বলছেন, এরকম টিম গঠন করেছে যাতে আমরা তাদেরকে বুঝতে পারি। কিন্তু আমি মনে করি যে এটা বিশেষ করে আপনার কাউন্টার পার্ট কারা, সেটার উপরে নির্ভর করে এটা করা হয়েছে। তবে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই প্রথম এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্যে বাংলাদেশ এইটাকে প্রায়োরিটাইজ করেছে, যার কারণে প্রধানমন্ত্রীকে আপনার কমিটি প্রধান করে এই কমিটিটা গঠন করা হয়েছে। স্যার, আমরা যেটা বুঝতে পারলাম এই কমিটির রেশনালে যদি আমরা দেখি তাহলে দুইটা ব্যাপার, একটা হচ্ছে প্রবলেমস এবং স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন করা হয়েছে, এবং সেকেন্ডলি মিয়ানমার কিভাবে দেখছে প্রবলেমটা, স্পেশালি সিকিউরিটাইজ করছে, এটা একটা অ্যাসপেক্ট। আর একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে যেহেতু প্রাইম মিনিস্টার হচ্ছে হেড অফ দ্য কমিটি এখন স্যার আমরা দেখতে পেলাম যে এই কমিটিকে 90 দিনের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে ন্যাশনাল স্ট্র্যাটেজি অন রোহিঙ্গা অ্যাফেয়ার্স প্রস্তুত করতে। এই বিষয়ে স্যার আপনার মতামত কি? হ্যাঁ, এমন মনে হতে পারে যে 90 দিন একটা সামান্য সময়, এই সময়ের ভেতরে এত বড় এটা কি করা সম্ভব হবে কিনা। বাট আমি এটার ফিলোসফিক্যাল অ্যাপ্রোচটা দেখছি এটার আর্জেন্সিটা বোঝানোর জন্যে, যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে কালক্ষেপণ আর করা যাবে না, সেই জন্য একটা ওপেন এন্ডেড না রেখে একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি এই কমিটিতে যারা আছে বা যে সমস্ত আউটফিট আছে, তারা এই বিষয়ের উপরে তাদের মৌলিক ধারণা আছে এবং এই বিষয়টার উপরে তারা অনেক দিন ধরে কাজ করছেন। যদি সময়ের প্রয়োজন হয় অবশ্যই আমি মনে করি সরকার এটার সময় বৃদ্ধি করবেন, বাট আমি মনে করি আপাতত এটাই।
কিন্তু এখানে আরেকটা বিষয় হলো যে এই কমিটিতে বলা আছে কমিটি কোঅপ্ট করতে পারবে যদি কাউকে মনে হয়। তো সেইটা যদি আমি ধারণায় নিয়ে আসি তাহলে আমি মনে করি আমার সাজেশন হবে যে এখানে কমার্স এবং ট্রেড মিনিস্ট্রিকেও এখানে সাথে নেওয়া, আর যে সমস্ত একাডেমিক বা সিভিল সোসাইটিতে যারা এইটার উপরে ইস্যুর উপরে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এরকম দু একজনকেও এইটার সাথে নেওয়া, তাহলে হয়তো আরও ভালো ফলাফল আসতে পারে। তবে আমি মিডিয়েশনের এবং সিকিউরিটি স্টাডিজের ছাত্র হিসাবে আমি মনে করি যে আমার একটু দর্শক শ্রোতাদেরকে একটু সতর্ক করার দরকার আছে। কমিটি গঠন করা মানেই কিন্তু একটা সমস্যার সমাধান হয়ে যাবে এরকম না, এই একটা বিষয় মাথায় রাখা। আর তার থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কাদের সাথে নেগোসিয়েশন করছেন, তারা কারা সেই সম্পর্কে। তাতমাদাও ইজ আ মেরিটোক্রেটিক অর্গানাইজেশন। তাদের এই দেশ পরিচালনার 70 বছরের অভিজ্ঞতা আছে। দে আর এ ভেরি টাফ টিম ইন নেগোসিয়েশন। ডিসিট অ্যান্ড ডিসেপশন এরকম একটা চাদরে তারা মোড়া। এটা বাংলাতে যদি বলি প্রতারণা প্রবঞ্চনা একটু কঠিন শোনাবে, বাট দ্যাটস হাউ ইট ইজ। তাদেরকে বোঝা এবং তাদের এক্সপ্রেশন, আমি অনেক সময় তাদের জেনারেলদের সাথে কথা বলেছি, এক্সপ্রেশনটা বোঝা আসলে কঠিন। উনি কি রাগ করলেন না খুশি হলেন না অ্যাগ্রি করলেন, এটা বোঝা, এক্সপ্রেশনটা আপনাকে অনেক সময় বোঝা কঠিন হয়ে যায়। সো এই ইস্যুসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর আমি মনে করি যে কমিটি গঠন করলেই সমাধান হয়ে যাবে, বিষয়টা আসলে এরকম না। তবে গুরুত্বপূর্ণ এটা, আপনি কি রাইট টিম গঠন করেছেন কিনা সেটা একটা বিষয়। আপনি কি এইটা প্রায়োরিটি দিয়েছেন কিনা সেটা, এবং আপনার আর্জেন্সি আছে কিনা সেটা। আমি মনে করি এই কমিটিতে এই 3টা জিনিসই ইনকর্পোরেট করা হয়েছে। সেজন্য আমি আশাবাদী হয়তো আমাদের একটা ভালো স্ট্র্যাটেজি আসতে পারে। ধন্যবাদ স্যার। আপনার ইনসাইটফুল ডিসকাশন থেকে আমরা এই নতুন কমিটি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ধারণা পেলাম। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওতে কমেন্ট করে জানান নেক্সট কোন কোন টপিকে আমাদের এক্সপার্টদের ডিসকাশনস দেখতে আপনারা আগ্রহী। আল্লাহ হাফেজ।